সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেফতার, আদালতে নেওয়া হতে পারে আজ। 15 আগস্টে জাতীয় শোক দিবসের ছুটি বাতিলের সিদ্ধান্ত, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ। প্রায় 1 মাস বন্ধ থাকার পর আজ সারা দেশে পুরো দমে খুলেছে প্রাথমিক বিদ্যালয়, শ্রেণী কার্যক্রম শুরুর ব্যবস্থা নেওয়ার নির্দেশ। বাংলাদেশের রপ্তানির জন্য নির্মিত আদানির বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ ভারতীয় বিক্রির অনুমতি, দেশের চাহিদা মেটাতে সিদ্ধান্ত। এবং বহাল তবিয়তে শেখ হাসিনা সরকারের পাতানো ভোটের কারিগর নির্বাচন কমিশন, জবাবদিহির আওতায় আনার তাগিদ বিশেষজ্ঞদের। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। এবারে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানী ঢাকার সদরঘাট এলাকা হতে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নিউ মার্কেট থানায় রুজুকৃত মামলায় গ্রেফতার করেছে পুলিশ। পনেরো আগস্টের সরকারি ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সাথে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানা যায়, উপদেষ্টা পরিষদের আজকের বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়। এর মধ্যে একটি 15 আগস্টের সাধারণ ছুটি বাতিলের সিদ্ধান্ত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছিল শেখ হাসিনার সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের 2 মন্ত্রী সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা গ্রহণ করেছেন আদালত। মামলার আবেদনকে এজাহার হিসেবে গ্রহণ করে মোহাম্মদপুর থানাকে তদন্তের নির্দেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী। 19 জুলাই পুলিশের গুলিতে মোহাম্মদপুরের মুদি দোকানে আবু সাইদ নিহতের ঘটনায় আদালতে এই মামলার আবেদন করেন এসএম আমির হামজা শাতিল। মাইনুদ্দিন আরিফের রিপোর্টে বিস্তারিত। শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলন দমনে দেশে হত্যাযজ্ঞ চালায় স্বৈরাচার শেখ হাসিনা সরকার। গেল 19 জুলাই মোহাম্মদপুরের বছিলায় পুলিশের গুলিতে রাস্তা পার হওয়ার সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন স্থানীয় মুদি দোকানদার আবু সাইদ। এই ঘটনায় এসএম আমির হামজা শাতিল নামে এক ব্যবসায়ী বাদী হয়ে নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে মঙ্গলবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলার আবেদন করেন। প্রাথমিকভাবে সন্তুষ্ট, কারণ আদালতের একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মাধ্যমে আগাতে হবে। আদালত থানাকে বলেছে এজাহার হিসেবে গণ্য করে তদন্ত করবে, থানার বিষয়গুলো দেখবে। বাকি প্রক্রিয়া যেটা আছে, আমি আপাতত সন্তুষ্ট, কিন্তু আমার প্রত্যয় হচ্ছে আমি একদম শেষ দিন পর্যন্ত এই মামলার রেজাল্ট দেখে ছাড়বো ইনশাআল্লাহ। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত আবেদনের উপর শুনানি করেন। পর্যবেক্ষণ শেষে আবেদনটি এজাহারভুক্ত করে তদন্তের নির্দেশ দেন আদালত। শেখ হাসিনা 1 নম্বর আসামি, তারপর হচ্ছে ওবায়দুল কাদের এবং অন্যান্য যে আসামিরা আছে তারা বিভিন্ন গণমাধ্যমে বা ব্রিফিংয়ের মাধ্যমে তারা পুলিশ প্রশাসনকে বিভিন্নভাবে নির্দেশ দিয়েছেন এবং ইন্ধন দিয়েছেন। এই জন্য আমরা মামলাটা দায়ের করেছি তাদের বিরুদ্ধে। আর সেটা হচ্ছে পেনাল কোডের 302, 149 এবং 34 ধারায়। এবং বিজ্ঞ আদালত মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছেন এবং তদন্ত হবে। মামলায় আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক ডিবি প্রধান হারুনা রশিদ ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে। অজ্ঞাতনামা আসামিও আছে এজাহারে। অভিযোগে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামিদের নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশ। মামলা দায়েরের পর বিভিন্ন নাম্বার থেকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন বাদী আমির হামজা। ফ্রান্স এবং ইউকে থেকে 2টা নাম্বার থেকে কল এসছে, তারা জিজ্ঞাসা করতেছে মামলার জন্য কোনো টাকা পেয়েছেন কিনা, এই মামলা কতদূর দেখবেন, শেখ হাসিনাকে আপনি চিনেন কিনা, এই কনসিকুয়েন্স ভোগ করতে পারবেন কিনা, আপনার ফ্যামিলি কোথায় থাকে আমরা দেখে নিব, নানাবিধ কথা। আমি এতে ভীত নই, কারণ আমি জানি যে এরকম ভয়ভীতি দিয়েই তারা গত 17 বছর
অন্যায়ভাবে এ দেশটাকে শোষণ করেছে। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনা ভারত থেকে নতুন চক্রান্ত শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কোনো দেশেই এখন তার ঠাঁই হচ্ছে না। সামনে আসতে না পেরে হিন্দুদের ঢাল বানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সহকর্মী শাকিল আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন আপন অপু। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁয়ের গড়েয়া ডিগ্রি কলেজ মাঠে বিএনপির ঐক্য ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এখন কোথাও ঠাঁই না পেয়ে দিল্লিতে বসে শুরু করেছেন নতুন চক্রান্ত। কোনো দেশ রাজি হয়নি, ভারত যদিও এখন পর্যন্ত অফিসিয়ালি রাজি হয়নি, কিন্তু এখন পর্যন্ত তিনি সেখানেই আছেন। ওখান থেকে এখন শুরু করেছেন নতুন এক চক্রান্ত। রাজনীতি আলাদা, কিন্তু হিন্দু মুসলমান আলাদা নয় জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের ফলে হওয়া গণ্ডগোল কোনোভাবেই ধর্মীয় নয়, সেটা রাজনৈতিক। হিন্দুদের ঢাল বানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চালাচ্ছেন শেখ হাসিনা। যখন মানুষের সামনে দাঁড়াতে পারে না, এখন আমাদের হিন্দু ভাইদেরকে ঢাল হিসেবে আগে বাড়ায় দিতে চায়। এটাই হচ্ছে তাদের একটা কৌশল, খেলা, অপচেষ্টা। এ সময় মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর বিরাট ভূমিকা ছিল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনাই নষ্ট করেছে বঙ্গবন্ধুর সম্মান। যখন আমি দেখেছি বিজয় সরণির সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল, দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইঁচড়ে ফেলে দিচ্ছে। খারাপ লেগেছে কেন? তিনি তো আমাদের নেতা ছিলেন, তাই না? স্বাধীনতা যুদ্ধের সময় তো তার বিরাট ভূমিকা ছিল। এই লোকটাকে এই হাসিনা কত ছোট করে ফেললো যে আজকে তারও মূর্তি নামিয়ে ফেলতে। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 69-এর গণ অভ্যুত্থান, 70-এর স্বাধীনতা আন্দোলন, 90-এর গণ অভ্যুত্থানের মতো 2024-এও ছাত্ররাই দেশকে রক্ষা করেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবার দেশপ্রেমিক ছাত্র ভাইদেরকে, যারা তাদের ঐতিহ্য রক্ষা করে এই দেশকে রক্ষা করেছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের সব মানুষের অধিকার সমান, তাই ধর্মীয় কারণে মানুষে মানুষে বৈষম্য না করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, বিভক্ত হয়ে নয়, ঐক্যবদ্ধ হয়ে ধৈর্য সহকারে নতুন সরকারকে সহযোগিতা করতে হবে। মঙ্গলবার দুপুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। শামীমা আক্তারের প্রতিবেদন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মঙ্গলবার দুপুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন। এ সময় ধর্ম উপদেষ্টা AFM খালিদ হাসান ও আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল উপস্থিত ছিলেন। মন্দিরের পূজা মণ্ডপ ঘুরে দেখেন তারা। পরে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। এ সময় সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বিচার চান তারা। অসাম্প্রদায়িক চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনায় এই বাংলাদেশে এগিয়ে যাক। রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানে পচন ধরেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সবার অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে গণতন্ত্র ও বাক স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে। আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক, এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার। এটি হলো মূল জিনিস। এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা, এটার কোনো প্রশ্ন আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ। ধর্মীয় নেতাদের ক্ষোভ নিয়ে চিন্তা না করার আহ্বান জানান তিনি। বলেন, সব ধর্মের মানুষের মধ্যে ঐক্য সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনবে। আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে, সেটা পেলে আমরা বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে হবে। এই যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু করি, আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে, মানব অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এটাই হলো আমাদের মূল লক্ষ্য। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড ধৈর্য ধরে দেখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জানান, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছেন তারা। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। উন্নয়ন প্রকল্পে গুরুত্ব দিতে হবে জনস্বার্থ, তা নিশ্চিত করা না গেলে মেগা প্রকল্পের অর্থ ছাড় নিয়ে ভাববে সরকার। মঙ্গলবার সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মূল্যস্ফীতি কমাতে পদক্ষেপ নেয়ার কথাও জানান তিনি। নূপুর মাহমুদের রিপোর্ট।
গেল কয়েক বছরে দেশের উন্নয়ন কর্মসূচির আকার বাড়লেও বড় প্রশ্ন ব্যয় ব্যবস্থাপনায়, ফলে মিলছে না কাঙ্ক্ষিত সুফল। আবার শুরু হয়েছে প্রকল্পের বিদেশি ঋণের অর্থ পরিশোধের চাপও, যা সামলে নেয় অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ। করণীয় নিয়ে পরিকল্পনা মন্ত্রণালয় কর্মকর্তাদের সাথে বৈঠক করেন পরিকল্পনা উপদেষ্টা। এতদিন লুকোচুরি করলেও এদিন অব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন পরিকল্পনার সচিব। জানান, যাচাই বাছাই ছাড়া প্রকল্প নেওয়ার কারণেই কমছে কৃষি জমি, থাকছে না সমন্বয়। বৈঠক শেষে উপদেষ্টা জানান, সতর্ক হতে হবে অর্থ ব্যবস্থাপনায়। জনগুরুত্বপূর্ণ না হলে মেগা প্রকল্পের অর্থায়ন নিয়ে চিন্তা করবে সরকার। মূল্যস্ফীতি কমাতে মধ্যস্বত্বভোগীদের প্রভাব আর চাঁদাবাজি বন্ধে পদক্ষেপেরও কথা জানান তিনি। বাংলাদেশের এখন আমাদের অর্থের অপচয় বন্ধ করতেই হবে, যে কোনো প্রশাসনিক ব্যয় বলুন, দ্বিতীয়ত অর্থের ইউটিলাইজেশন, এবং সেই অর্থটা আমাদের দেশীয় সম্পদ, বহির সম্পদ, লোন গ্র্যান্ট হবে, দুটেই। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তারা জানান, হচ্ছে না প্রকল্পে বিদেশি ঋণের যথাযথ ব্যবহার। ঋণ পরিশোধ নিয়ে এখনই উদ্বেগ নেই বলে জানান উপদেষ্টা, তবে ঋণ গ্রহণের ক্ষেত্রে দেখে নিতে হবে শর্ত। এতটা খারাপ অবস্থা না, তাহলে থেকে ম্যানেজমেন্টটা হ্যান্ডলিংটা একটু সেই সময় একটু মোটিভেশন দেবে অন্যরকম ছিল। আর আমরা যা করবো কমপ্লিটলি টেকনিক্যালি যা যা পাওনা আছে নিজের কিস্তিতে দিতে হয় দিয়ে দেবো। আর আমাদের প্রতিষ্ঠানের কিন্তু স্থিতি কিন্তু জিডিপির খুব বিরাট অংশ না, এটা কিন্তু মনে রাখতে হবে। চলতি অর্থ বছরে এডিপিতে বরাদ্দ 2,65,000 কোটি টাকা, যেখানে রয়েছে 1,500-এর মতো প্রকল্প। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্টে গণহত্যায় জড়িত আওয়ামী লীগ ও 14 দলের দোসরদের বিরুদ্ধে দেশব্যাপী মামলা দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচির প্রথম দিনে এ আহ্বান জানান তারা। সেই সঙ্গে বিক্ষোভে ফ্যাসিস্ট হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত আমলা ও সচিবদের পদত্যাগের দাবিও জানানো হয়। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে কেউ দখল, চাঁদাবাজি করলে তাদের রুখে দেওয়ার আহ্বান তাদের। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। আগামীকাল সারা দিন সন্ত্রাসীদের মামলা দিন, খুনিদের মামলা দিন, আগামীকাল সারা দিন, আগামীকাল। সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক নামে নতুন কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার প্রথম দিনে 4 দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে পাদদেশে জমায়েত হন তারা। এরপর সেখান থেকে মিছিল নিয়ে ভিসি চত্বর হয়ে শহীদ মিনারে গিয়ে 1 মিনিট নীরবতা পালন করেন তারা। এ সময় দেশব্যাপী স্বৈরাচারী আওয়ামী লীগ ও 14 দলের দোসরদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মামলা দেবার আহ্বান জানান তারা। সারা দেশে তাদেরকে চিহ্নিত করে আজকে থেকে মামলা দেওয়া শুরু করুন। ফ্যাসিবাদী তেলাপোকা যদি ওরার সাহস করে, জুতা পেটা করে তাদেরকে আমরা রাজপথ থেকে হটিয়ে দেব। সেই সঙ্গে ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত আমলা ও সচিবদের পদত্যাগের দাবি জানান তারা। পতিতালয় থেকে সচিবালয় সবকিছুর সিদ্ধান্ত নেওয়া হতো গণভবন থেকে। আগের ফ্যাসিস্ট সরকারের যারা ফুড সোলজার ছিল, যেসব সচিব ছিল, সেসব আমলা ছিল, তাদেরকে পদত্যাগের মধ্য দিয়ে, পদচ্যুতের মধ্য দিয়ে আমরা সেটির দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। তারা বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, তাই স্বৈরাচার হাসিনার গণহত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত মাঠে থাকার হুঁশিয়ারিও দেন তারা। আওয়ামী লীগ ও 14 দল সহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। জুলাই আগস্টে আহত নিহতদের সঠিক তালিকা প্রস্তুতে সকলের সহযোগিতা চান তারা। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা চাঁদাবাজি ও দখলদারিত্ব করছে, তাদের বয়কটের আহ্বানও জানান সার্জিস হাসনাতরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। কোটা সংস্কার ও ছাত্র জনতার আন্দোলন ঘিরে প্রায় 1 মাস বন্ধ থাকার পর আজ থেকে সব প্রাথমিক বিদ্যালয় খুলেছে। এ নিয়ে আমরা আরো জানবো। লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, আজ থেকে তো সব প্রাথমিক বিদ্যালয় খোলা হয়েছে, আজকে প্রথম দিনে কি অবস্থা দেখছেন জানাবেন। হ্যাঁ লিনিয়া, আপনি জানেন যে 5 আগস্ট
ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর স্বৈরাচার শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে যায়, তার পরের দিন 6 আগস্ট লক্ষ্মীপুর জেলায় প্রাইমারি স্কুলগুলো খোলা হয়। কিন্তু আজ সারা দেশে প্রাইমারি স্কুল খুলল। গতকাল প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা সারা দেশে প্রাইমারি স্কুল খোলার ঘোষণা দেন, কিন্তু লক্ষ্মীপুর জেলায় 6 আগস্ট থেকে প্রাইমারি স্কুলগুলোতে ক্লাস শুরু হয়েছে। ক্লাস শুরু হলো অভিভাবকরা তাদের ছাত্রছাত্রীদেরকে তারা ওইভাবে স্কুলে দেয়নি, যেহেতু দেশে পুলিশ কাজ করে নাই এবং সারা দেশে ছাত্র অভ্যুত্থানে কিছু ঘটনা ঘটে। তো যখনই গত পরশুদিন থেকে পুলিশ তারা পোশাক পরে দায়িত্ব পালন করছে এবং লক্ষ্মীপুর জেলা সহ বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে। ওই সময়ে গতকাল প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা সারা দেশ বাংলাদেশের 8টি সিটি কর্পোরেশন সহ সারা দেশে স্কুল খোলার ঘোষণা দেন। তো লক্ষ্মীপুর জেলায় 732টি প্রাইমারি স্কুল রয়েছে এবং প্রায় এই 732টি স্কুলে প্রায় 3 লক্ষ ছাত্রছাত্রী স্কুলে যাতায়াত করছে। তো আমরা লক্ষ্মীপুর জেলার যে শিক্ষকদের সাথে কথা বলেছি, 6 তারিখে স্কুল খুলল। লক্ষ্মীপুর জেলায় স্কুলের উপস্থিতি ছিল কম। আজ আমরা শিক্ষকরা জানিয়েছেন যে যেহেতু আজ প্রাইমারি স্কুল খোলা হয়েছে, প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা ঘোষণা দিয়েছেন এবং পুলিশ দায়িত্ব পালন করছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে। আমরা আশা করব যে লক্ষ্মীপুরে 732টি স্কুলে তাদের উপস্থিতি ভালো হবে এবং শিক্ষকরা পূর্ণদমে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে। লিনিয়া এই ছিল লক্ষ্মীপুর থেকে প্রাথমিক শিক্ষা কার্যক্রমের সর্বশেষ খবর। স্বপন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আজ থেকে সব প্রাথমিক বিদ্যালয় খুলেছে, এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী স্বপন। বাংলাদেশের শতভাগ রপ্তানির জন্য নির্মিত আমদানির একটি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ ভারতেও বিক্রির সুযোগ রেখে বিদ্যুৎ রপ্তানি বিধি সংশোধন করেছে দেশটির সরকার। নতুন এই সংশোধনীতে আনা অর্থ পরিশোধের বিলম্বের ক্ষেত্রেও দেশীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ বিক্রির সুযোগ রাখা হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার প্রায় 1 সপ্তাহ পর এই পদক্ষেপ নিয়েছে ভারত। দেওয়ান মুবাশিরা হোসেনের রিপোর্টে বিস্তারিত। আদানি শিল্প গোষ্ঠীর বিদ্যুৎ রপ্তানি সংক্রান্ত নিয়ম সংশোধন করেছে ভারত সরকার। শুধু বাংলাদেশে রপ্তানির জন্য আদানির যে বিদ্যুৎ কেন্দ্র ছিল সেটা থেকে এখন ভারতেও বিক্রি করা যাবে বিদ্যুৎ। মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রণালয়ের একটি মেমো হাতে পেয়েছে রয়টার্স। বার্তা সংস্থাটি বলছে তাতে একচেটিয়াভাবে একটি প্রতিবেশী দেশে বিদ্যুৎ সরবরাহ করতে 2018 সালে যে নির্দেশিকা দেওয়া হয়েছিল তা সংশোধন করা হয়েছে। এখন থেকে আদানির নির্মিত কয়লা ভিত্তিক 1600 মেগাওয়াট ক্ষমতার আলট্রা সুপার ক্রিটিক্যাল গোড্ডা বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ ভারতেও সরবরাহ করা যাবে। বর্তমানে ভারতের ঝাড়খণ্ড রাজ্যে আদানির শুধু এই একটি প্ল্যান্টই রয়েছে। চুক্তি অনুযায়ী এখানে উৎপাদিত 100% বিদ্যুৎই বাংলাদেশে রপ্তানির কথা। মেমোতে উল্লেখ রয়েছে ভারত সরকার পূর্ণ বা আংশিকভাবে দেশের মধ্যে বিদ্যুৎ বিক্রির সুবিধার্থে জাতীয় গ্রিডে আদানিকে সংযোগের অনুমতি দিতে পারে। এছাড়া অর্থ প্রদানে বিলম্ব হলেও স্থানীয় গ্রিডে বিদ্যুৎ বিক্রির অনুমতি দেওয়া যেতে পারে। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের মুখে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার প্রায় 1 সপ্তাহ পর এই পদক্ষেপ গ্রহণ করেছে দিল্লি। এই পদক্ষেপের ফলে ভবিষ্যতের সব রপ্তানি প্রকল্প ও সারা দেশে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে সাহায্য করবে বলে জানান আদানি গ্রুপের এক মুখপাত্র। দেওয়ান মুবাশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। পুলিশ প্রশাসন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কর্মকর্তারা পদত্যাগ করলেও বহাল তবিয়তে হাসিনা সরকারের পাতানো নির্বাচনের কারিগর নির্বাচন কমিশন। তবে অন্তর্বর্তী সরকার চাইলে পদত্যাগ করতে প্রস্তুত বলে জানিয়েছেন সিইসি সহ কমিশনের শীর্ষ কর্মকর্তারা। আর বিশেষজ্ঞরা বলছেন দৃষ্টান্ত স্থাপনে শুধু পদত্যাগ নয়, তাদের জবাবদিহির আওতায় আনা জরুরি। নূপুর মাহমুদের আরও একটি রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে গেল 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। সরকার পতনের পর সরকারি বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের হিড়িক পড়ে। প্রধান বিচারপতি সহ অনেককেই পদত্যাগ করতে বাধ্য করেন ছাত্র জনতা।
তবে স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পাতানো নির্বাচনের মূল কারিগর নির্বাচন কমিশনে চলছে স্বাভাবিক কার্যক্রম। চাপা উত্তেজনা থাকলেও সিইসি সহ সব কর্মকর্তাই নিয়মিত অফিস করছেন। পদ ছাড়ার বিষয়ে সরাসরি মুখ না খুললেও অন্তর্বর্তী সরকার চাইলেই পদত্যাগে প্রস্তুত তারা। যদিও বিশেষজ্ঞরা বলছেন নৈতিকতার জায়গা থেকে অনেক আগেই পদত্যাগ করা উচিত ছিল তাদের। শেখ হাসিনা সরকারের আমলে তারা প্রশ্নবিদ্ধ নির্বাচন আয়োজনে অংশীদার হয়েছেন। তাদের সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে। বর্তমান নির্বাচন কমিশন তাদেরকে দায়বদ্ধতার আওতায় আনতে হবে। তারা যে অন্যায় করেছে, অনেকগুলো নির্বাচন তারা বিতর্কিত নির্বাচন করেছে, বেশ কয়েকটা দলকে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে নিবন্ধন দিয়েছে এবং তারা নির্বাচনের নামে প্রহসন করেছে। তো তাদেরকে এই যে এগুলো হলো নির্বাচনী অপরাধ, এই নির্বাচনী অপরাধের জন্য তাদেরকে দায়বদ্ধ করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং তাদের যথাযথ শাস্তি হওয়া দরকার বলে আমি মনে করি। তবে নির্বাচন কমিশনে থমথমে অবস্থা বিরাজ করলেও এনআইডি সংশোধন সহ অন্যান্য সেবা কার্যক্রম চলছে স্বাভাবিক নিয়মে। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। 10 আগস্ট পদত্যাগ করেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়াতুল ইসলাম দ্বিতীয়বার নিয়োগ পাওয়ার পর মেয়াদ শেষের আগে ইমেল পদত্যাগপত্র পাঠান তিনি। পদে থাকাকালে নানা অনিয়ম দুর্নীতি করেছেন বলে অভিযোগ উঠেছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত 26টি কোম্পানির মালিকানা বদল, বিদেশের রোড শো সহ নানা নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত ছিলেন তিনি। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। শিবলি রুবায়েত ইসলাম বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যান থাকাকালে পরিচিতি পান প্রভাবশালীদের ক্যাশিয়ার হিসেবে। তার সাথে জড়িত ছিলেন দেশের বিভিন্ন মহলের প্রভাবশালীরা। পদত্যাগ করার পরও বিএসইসি থেকে শিবলি রুবায়েত নামের ভূত এখনো নামেনি। গণমাধ্যমে কথা বলতে চান না প্রতিষ্ঠানটির কোনো কর্মকর্তা কর্মচারী। প্রতিষ্ঠানটির মুখপাত্রের সাথে অন ক্যামেরা কথা বলতে গেলে নানা নিয়ম কানুনের কথা জানান তিনি। বলেন সব বিষয়ে তার কাছে তথ্য নেই। সব জিনিস তো ভাই মনে মুখপাত্রের পক্ষে জানারও সুযোগ নেই। ক্যামেরার সামনে কথা না বলায় বাধ্য হয়ে গোপনে ধারণ করতে হয় তার বাকি কথা। বিদেশে বিতর্কিত রোড শো প্রসঙ্গে জানা যায়, সমালোচনা এড়াতে তৎকালীন চেয়ারম্যান শিবলি রুবায়েত তার পছন্দের গণমাধ্যম কর্মীদের নিয়ে যান বিদেশে। আমি মুখপাত্র, মানে কোন রোড শোতে কতজন সাংবাদিক গেছে এইটাও আমার জানা নেই। অনেক সাংবাদিক এসে বলছে ভাই মানে একটু দেখেন না এটা। আমি তো এটা কবে হবে, কোথায় হবে, কিভাবে হচ্ছে আমি জানি না। দুবাই, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সাউথ আফ্রিকা, কানাডা, চীন সহ বিভিন্ন দেশে রোড শো কতটা ফলদায়ক ছিল তাও জানেন না বিএসইসির মুখপাত্র। রোড শোতে যারা গেছে এবং মনে করেন যে সেখানে মানে কি হয়েছে এটা তো মনে করেন যারা গেছে এরা বলতে পারবে, বুঝছেন। আর হইলো আপনি যে প্রশ্নটা করছেন সেটা তো মনে করেন যে মানে ওইভাবে আমার জানারও সুযোগ নাই। বহুল আলোচিত 26 কোম্পানির মালিকানা বদলের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই বলেও দাবি করেন তিনি। যারা বলতেছে ওরাই আপনাদের তথ্য দিতে পারবে, ওগুলা তো ধরেন যে আমার ইন্ডে কোনো তথ্য নেই। বিভিন্ন নিয়ম কানুন দেখিয়ে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের মোটা অঙ্কের জরিমানা করেছেন এমন অভিযোগও রয়েছে দেশ টিভির কাছে। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। পুলিশ আত্মবিশ্বাসী হয়ে কাজ শুরু করলেই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিকেলে রাজশাহী সেনানিবাসের অতিথি ভবনে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, রেঞ্জ পুলিশের ডিআইজি, পুলিশ কমিশনার সহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে তিনি একথা জানান। তিনি আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকারের উপর বহির্বিশ্বের কোনো চাপ নেই। রাষ্ট্রের সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান আয়োজনে সেনাবাহিনী বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে। এই সময় দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে জীবন ঝুঁকিতে থাকা সকলকে সেনাবাহিনী আশ্রয় দিয়েছে বলে জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। যতক্ষণ পর্যন্ত না পুলিশ কনফিডেন্ট হবে, তারা যখন কনফিডেন্ট হয়ে যাবে তখনই আমরা চলে যাব। আমরা এই সরকারকে সর্বতভাবে সাহায্য করব। সরকার কিছু সংস্কার করতে চাচ্ছে এবং একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে চাচ্ছে। সেটার জন্য যে ধরনের যতদূর সহায়তা তারা আমাদের কাছে চাবেন
সেটা আমরা করব।